করে বলল, আপনি কোথাও যাবেন না আদ্র, আমার পাশেই থাকবেন সব সময়। কথাটা শেষ করেই অচেতন মনে আদ্রর ডান হাতটা টেনে নিল তুলি। নিজের মাথা আদ্রর হাতে রেখে পাড়ি জমালো ঘুমের দেশে। সময়ের ব্যবধানে জমে যাওয়া ক্ষণিকের কষ্টের মাঝেও মৃদু হাসি ভেসে উঠল আদ্রর ঠোঁটের কোণে। অপলক ভাবে চেয়ে রইল তুলির শ্যামবর্ণ মুখশ্রীর দিকে। তুলির চোখের পাপড়িগুলো বড় বড়, যা প্রথম দেখায় আদ্রর মনে শিহরণ জাগিয়েছিল। নিজের ঠোঁটের উষ্ণ ছোঁয়া এঁকে দিল তুলির দুই চোখের পাতায়। অন্য হাত দিয়ে আঁকড়ে ধরল তুলির এক হাত, মুষ্টি মেয়ে নিল, সূক্ষ্ম একটা চুমু খেল। আমরিন রুমে ঢুকতেই নজর পড়ল তুলির মাথার নিচে থাকা আদ্রর হাতটা। ঘুমাবে না ভাইয়া? সারাদিন তো বিয়ে বাড়িতে ছেলে। খাটের সাথে একটু হেলান দিয়ে বসলো আদ্র। তুলি যেন ঘুম না ভেঙে যায় তাই ধীর কণ্ঠে বলল, আমি এভাবে এখানে থাকলে তোর কোনো সমস্যা নেই তো? কোনো সমস্যা নেই ভাইয়া, কিন্তু সারা রাত তোমার হাতটা এভাবে রাখলে তোমার তো কষ্ট হবে। যেই হাত আমার তুলাকে আগলে রাখতে পারবে না, সেই হাত দিয়ে আমি কি করব? সব যন্ত্রণা সহ্য করেও এই মেয়েটাকে একটুখানি সুখ দিতেও রাজি আমি। অভিভূত হলো আমরিন। এত ভালোবাসতে পারে কেউ কাউকে? কই, সে তো নিবিড়কে এমন করে ভালোবাসতে পারেনি। তার ভাইয়ের মনে এত ভালোবাসা জমে আছে এই মেয়েটার জন্য। এই মুহূর্তে আমরিনের মনে হচ্ছে তুলি নামক মেয়েটা তার ভাইয়ের প্রাণ ভোমরা, ঠিক রূপকথার গল্পের মতো। মানুষ ভালোবাসায় কতটা দুর্বল হয়ে যায়, কতটা বেহাইয়া প্রকৃতির হয়ে ওঠে। নিজের অস্তিত্ব, শান্তি, অনুভূতি সব নির্বিশেষে নিজেকে বিলিয়ে দেয় অনায়াসে। আচ্ছা, নিবিড়ও কি এমন করে ভালোবাসবে তাকে? বাসবে কি? পাশেই তো, তবুও তার ভাইয়ের মতো করে নয়। আদ্রের মতো কোনো প্রেমিক পুরুষ দেখা হয়নি আমরিনের। স্নিগ্ধ এক সকাল, রুমের শীতল বাতাস প্রবাহমান। তুলির চোখের পলক ঝাপটিয়ে ভালোভাবে মিলল। নিজের হাতটা টান দিতেই অনুভব করলো হাতটা কেউ ধরে রেখেছে। স্পর্শটা তুলির অনুভবে মিশে আছে, তাই বুঝতে কষ্টকর হলো না। চোখ উপরের দিকে করতেই মাত্রারিক্ত চমকে গেল। কিছুটা সংকোচ নিয়ে চোখ ফিরিয়ে নিল। আদ্র তার দিকেই এক নজরে তাকিয়ে উঠে বসলো তুলি। মাথার নিচে আদ্র ছিল, বুঝতেই পারেনি। আরেক দফা চমকে গেল। উৎকষ্ট কণ্ঠে জিজ্ঞেস করলো, আমি আপনার হাতে মাথা রেখে ঘুমিয়েছি সারা রাত? কিছু বলল না আদ্র। উঠে দাঁড়ালো নিঃশব্দে। একটু ঝুঁকে তুলির ললাটে চুমু খেলো আলতো করে। চুলে হাত বুলাতে বুলাতে বলল, ঘুমের ঘোরে তুমি শুধু নিজেই এলোমেলো হওনি, এলোমেলো করে দিয়েছো আমাকেও। স্তম্ভিত হয়ে বসে রইল তুলি। আদ্রের কথার মানে বুঝতে না পেরে কিছু বলতে যাবে, তার আগে আদ্র যেতে যেতে বলে উঠল, লেহেঙ্গাটা পরে তাড়াতাড়ি চলে আসো, বাসায় যেতে হবে তো। মাফ করে দে ভাই, আমি আর জন্মেও বিয়ার আনবো না। আজ তোর পাক্কা কথা দিলাম, ছেড়ে দে ভাই। আদ্র, তোর মতো বলিষ্ঠ পোলা আমারে এমনে চেপে ধরলে পায়েল জামাই হারাবো। পায়েলের জন্যই ছাইরা দে দয়া কইরা। অন্তর পিঠ থেকে হাতটা সরিয়ে আনলো আদ্র। একটু আগে এসে হামলা চালিয়েছে বেচারা অন্তর উপর। গম্ভীর স্বরে বলল, নেক্সট টাইম যদি আর একই কাণ্ড করেছিস তাইলে পায়েল রে অন্যখানে বিয়ে দিয়ে দিমো। আরে না, কি করস? জীবনেও করবো না। পায়েল তো আমার একটা মাত্র বউ, আমার পরাণ পাখি। অন্তর কথাটা শুনে উচ্চ শব্দে হেসে উঠল সবাই, কিন্তু তুলের মুখে হাসি নেই। একপাশে দাঁড়িয়ে আছে নিশ্চুপ হয়ে। আদ্র সাগরের বাবা মার কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়ল। সাগর ও রিমি আসলো পিছু পিছু। গাড়ির কাছে এসে হালকা হাসলো রিমি। আদ্রর দিকে এক নজর চেয়ে সাগরের হাতে নিজের হাত রাখলো। আদ্র ও তুলি দুজনকে উদ্দেশ্য করে বলে উঠল, তোমাদের ভালোবাসার পূর্ণতা পাওয়ার অধীর আগ্রহে অপেক্ষায় আছি আমরা। আমাদের বেশি অপেক্ষা করাবি না। কখনো তোকে কাঁদতে দেখিনি আদ্র, তবে খুব শীঘ্রই তোর চোখে আনন্দের অশ্রু দেখতে চাই। তুলিকে তোর অর্ধাঙ্গিনী হিসেবে তোর পাশে দেখতে চাই। কখনো এই মানুষটাকে ছেড়ে যাবে না তুলি, তাহলে জীবনে পস্তাবে তুমি। আদ্রকে ভালোবাসার মানুষের অভাব নেই, অথচ দেখো তুমি আগে তাকে ভালোবাসতে না, তবুও সে তোমাকেই বেছে নিয়েছে। সুখী হও তোমরা। রিমির চোখ থেকে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। সবার অগোচরেই মুছে নিল। সাগর কানের কাছে মৃদুস্বরে বলল, তোমার এক ফোঁটা অশ্রু আমায় পাহাড় সমান যন্ত্রণা দিচ্ছে। সাগরের বাহু জড়িয়ে ধরল রিমি। বাকি সবাই চলে গেল বিদায় জানিয়ে, কিন্তু যাওয়ার আগে আদ্র বলল, গোপনে সবাই স্যাক্রিফাইস করে যেতে পারে না রিমি, তুই পেরেছিস। তুই কি বুঝতে পেরেছিস? এটা তোর একটা বিশেষ গুণ। এই গুণটা সবার হয় না। তোর এই গুণটা সত্যি আমায় বিমোহিত করেছে শুরু থেকেই। এই কথাটা ভীষণ
প্রশান্তিতে শুয়ে দিচ্ছে রিমিকে। ভালোবাসা পাওয়া হয়নি, কিন্তু কোনো একটা কারণে ভালো লাগার জায়গায় তো ঠাঁই হয়েছে। এটা রিমির জন্য অনেক বড় পাওয়া। চুপটি করে রুমে বসে আছে তুলি। স্বাগতের বাসা থেকে আসার পর একবারও সম্মুখীন হয়নি আদ্র। হয়নি বললে ফোন হবে, ইচ্ছে করে যায়নি। গাড়ি থেকে নেমেও আদ্র পিছু ডেকেছিল, কিন্তু না শোনার ভান ধরে চলে এসেছে। দুপুরের নিচেও যায়নি খাবার খেতে। আসার পর থেকে লুকিয়ে বেড়াচ্ছে আদ্রর কাছ থেকে। সন্ধ্যার পহর চলছে, আকাশে রক্তিম আভার মেলা। তুলির চক্ষুদয়ে আতঙ্ক বিরাজমান। আদ্রর দু চোখে গোধূলি বেলার আকাশটার মতো রক্তিম বর্ণের ছড়াছড়ি নয়, বরং মাত্রাধিক কষ্টের ছাপ। আমার বিরুদ্ধে তোমার মনের কোণে যদি জমে থাকে অজস্র অভিমান, তবে সেটা অতি যত্ন সহকারে ভেঙে দিব আমি। সবটুকু নিঃশেষ করে দিয়ে আবারও তোমাকে ফেলবো আমার প্রেমের মোহতে। এক নিঃশ্বাসে কথাগুলো বলে থামলো আদ্র। তুলি বরাবরই নিঃস্ব, তবে আদ্রর বলা কথাগুলো মস্তিষ্কে তরঙ্গিত হতেই হৃদয়ে উতাল পাতাল ঢেউ গর্জে উঠছে। অনেক কিছু বলতে চেয়েও বলতে পারছে না, সবকিছু যেন গলায় আটকে যাচ্ছে। আদ্রর অসহায় দৃষ্টি মাথা নিচু করে বসে থাকা তুলিতেই নিবদ্ধ। মেয়েটার অস্থিরতা চোখের দিকে না তাকিয়েও আদ্রর মনের কোণে দৃশ্যমান। তুলির মাঝে অভিমানের ছাপ দেখতে পাচ্ছে না, বরং দেখতে পাচ্ছে এক মুঠো অস্থিরতা, অস্বস্তি। দুপুর থেকে অভিমান ভেবে তুলির নিকট উপস্থিত হলেও এখন ব্যাপারটা অন্যরকম ঠেকছে। আদ্রর বিচক্ষণ মস্তিষ্ক ধারণ করছে তুলির অভিমানী নয়, বরং কোনো কারণে লজ্জিত। ধীরে ধীরে নিজের হাতটা দিয়ে তুলির হাতে স্পর্শ করলো। কেঁপে উঠল তুলি, চেপে ধরলো আদ্র হাতটা শক্ত করে। সকাল থেকে বিতৃষ্ণতায় অশান্ত হওয়া মনটা নিমিষে এক ফোঁটা বৃষ্টির পানির মতো ঠান্ডা ছোঁয়া পেয়ে শান্ত হয়ে গেল। প্রিয়তমের হাতটা আঁকড়ে ধরে নিজেকে লজ্জা থেকে নিবারণ করলো। আদরের স্পর্শে আজ কোনো লজ্জা হচ্ছে না তুলির। এই হাতটা যেন তুলিকে শান্ত করার জন্য, আশ্বস্ত করার জন্য বাড়িয়ে দেওয়া হয়েছে। এমন হাতটা কিভাবে ফিরিয়ে দেবে তুলি? আঁকড়ে না ধরলে যে নিচেই ধুকে ধুকে মরবে। অন্য হাত দিয়ে তুলির থুতনি ধরে মুখটা উপরে তুলে নিজের চক্ষুদয়ে স্থাপন করলো আদ্র। সুরসুরি করে শীতল ঢেউ আছড়ে পড়ল আদ্রর বক্ষ পিঞ্জরে প্রবল ভাবে। তুলি দুই গালে ছেয়ে আছে রক্তিমার গাঢ় প্রলাপ। শুকিয়ে থাকা ঠোঁটে লজ্জাতুর সরু হাসির রেখা। কি আশ্চর্য মেয়েটা এমন রূপ ধারণ করে রেখেছে কেন? কোথায় অভিমান আর কোথায় লজ্জালো এই সৌন্দর্য? আদ্র নিজেকে পাগল পাগল লাগছে। তুলির মুখশ্রীতে ফুটে থাকা রূপ আদ্রকে অসম যন্ত্রণা দিচ্ছে। হৃদস্পন্দন ক্ষণে ক্ষণে অস্বাভাবিক হয়ে পড়ছে। থুতনি থেকে তড়িৎ বেগে হাতটা সরিয়ে নিল আদ্র। তুলির হাতের ভাঁজে আবদ্ধ থাকা হাতটাও ছুটিয়ে নিয়ে বড় বড় পা ফেলে চলে এলো বেলকনিতে। নিঃশ্বাস ক্রমশ ভারী হয়ে আসছে। অন্তর জুড়ে থাকা অনুভূতিগুলো এলোমেলো হয়ে ঘুরে বেড়াচ্ছে। উত্তপ্ত একটা শ্বাস ছেড়ে বহু বিড়ম্ব কাটিয়ে নিজেকে সামনে নিল আদ্র। গলার স্বরটা নিচু রেখে বিড়বিড়িয়ে বলল, তুমি আজকাল বড্ড সর্বনাশী রূপ ধারণ করছো তুলা। প্রতি মুহূর্তে পোড়াচ্ছ আমাকে তোমার প্রেমের অনলে। হতবাক হয়ে মূর্তির ন্যায় স্থির হয়ে রইল তুলি। আচমকা আদরের এহেম আচরণ তার মনে প্রতিটি ভাজে ভাজে বিষাদ ছড়িয়ে দিল। আদ্র কি রেগে গেল? সকাল থেকে তার সম্মুখীন না হওয়ার কি এইরূপ আচরণ? রেগে গেলে তো হাতটা আঁকড়ে ধরতো না। তবে হুট করে কি হয়ে গেল? উঠে দাঁড়ালো তুলি। বেলকনিতে এসে আদ্রর পাশে দাঁড়ালো। কণ্ঠে ধীরতা এনে প্রশ্ন করল, কি হয়েছে? চোখের পলকেই তুলিকে দেওয়ালের সাথে মিশিয়ে দাঁড় করালো আদ্র। দুই পাশে দুই হাত রেখে তুলিকে আবদ্ধ করে নিল নিজের মাঝে। হসকচিয়ে উঠল তুলি। প্রচন্ড বেগে কেঁপে উঠল হৃৎপিণ্ড। বুকে হাতুড়ি পিটার শব্দ হতে লাগলো। আদ্রর আকস্মিক ভাবে করে বসা কাণ্ডগুলো তুলির অন্তরে ঝড় তোলে। শুকিয়ে যায় কণ্ঠনালী। আদ্র স্পর্শ করেনি, তবুও রক্তে রক্তে শিহরণ জেগে উঠছে। মানুষটা সামান্য একটু কাছে থাকলে তুলির কাঁপুনি শুরু হয়ে যায়। ছোট্ট মনটা অনুভূতিগুলো ঠিক সামলে উঠতে পারে না। কিছুটা কঠিন স্বরে আদ্র বলে উঠল, তোমার কি হয়েছে? অভিমান তো নেই আমার প্রতি, তা তোমার চোখ দুটোই জানান দিচ্ছে। তাহলে আসার পর থেকে আমাকে তোমার সান্নিধ্য থেকে কেন বঞ্চিত করছো? অতিশয় জড়তায় আদ্রর চোখ থেকে চোখ সরিয়ে এদিক ওদিক নজর দিতে লাগলো তুলি। আদ্র তীক্ষ্ণ চোখে চেয়ে তুলির পানে, কি হলো? এদিকে তাকাও। আমার থেকে দৃষ্টি সরিয়ে নিচ্ছ কেন তোলা? নিশ্চুপ হয়ে কিছুটা স্থিতিশীল হলো তুলি। দীর্ঘ একটা নিঃশ্বাস ফেলে বলতে লাগলো, আসলে আদ্র,
এটুকু বলে আবারও মৌনতা পালন করতে লাগলো। কপালে ভাঁজ ফেলে ভ্রু কুঁচকিয়ে তাকালো আদ্র। নিজের এক হাত দিয়ে তুলির কোমরে এক পাশে হাত রেখে অত্যন্ত জোরে অতি কাছে টেনে নিল। বিস্মিত হয়ে উঠল তুলি। হঠাৎ করে আদ্রর স্পর্শ কোমরে পেয়ে শিউরে উঠল পুরো দেহ। আদ্রর বুকে হাত রেখে এক পলকে তাকিয়ে রইল নীল বর্ণের নেশা মিশ্রিত দু চোখে। থেমে গেলে কেন? দৃঢ় কণ্ঠস্বর শুনে আদ্রর চোখের নেশার রেশ কেটে গেল তুলির। নিচু স্বরে জবাব দিল, গতকাল সাগর ভাইয়াদের বাড়িতে আমি নেশার ঘরে যা করেছি তা আজ আমরিনের কাছ থেকে জানতে পেরে আমার ভীষণ অস্বস্তি হচ্ছিল। আমি আপনার সাথে যা করেছি তার জন্য লজ্জিত। আমি লজ্জায় ভীতিতে আমায় ঘিরে ধরেছিল। তার জন্যই আসার পর থেকে ঠুনকো একটা কারণে আমার থেকে লুকিয়ে বেড়াচ্ছিলে, রাইট? মাথার উপর নিচ করে হ্যাঁ বোতক বুঝালো তুলি। সাথে সাথেই তুলির দিকে ঝুঁকে পড়লো আদ্র। নাক ঘষতে আদ্রর বুকে সজোরে আঁকড়ে ধরলো তুলি। তুলির নখ বিচ্ছে, তবুও কোনো পরোয়া নেই আদ্রর। মুখটা দেখেছিলাম সেদিনই এক জায়গায় অনুভূতি জড়ো হয়েছিল আমার মনের কুঠিরে। কালকের কাণ্ডে অস্বস্তি পাওয়ার কিছু নেই, বরং আমি দুঃখিত। রাগ সামলাতে না পেরে তোমাকে চর বসিয়ে দিয়েছি। আমাকে সম্পূর্ণ কথা বলতেই আদ্রকে বাধা প্রদান করলো তুলি। নিজের নরম হাতটা দিয়ে আদ্রর মুখে কুলুপ এঁটে দিল। তুলির নরম হাতের ছোঁয়া ঠোঁটে পেতেই দু চোখ বুজে নিল আদ্র। তুলি আদ্রর দিকে নিষ্পলক চোখে চেয়ে বলল, আপনি কখনো ক্ষমা শব্দটা উচ্চারণ করবেন না, এতে আমি খুব কষ্ট পাবো। যদি আমায় কখনো ভুলেও কষ্ট দেন তাহলে নিজের ভালোবাসা দিয়ে সবটুকু দূর করে দেবেন, টেনে নেবেন আমাকে পরম শান্তির স্থানে। ঠোঁট থেকে হাতটা টেনে নিয়ে একটা চুমু খেলো আদ্র। জমে থাকা অনুভূতিগুলো আনন্দ অশ্রু হয়ে ভিড় জমালো তুলির চোখের কার্নিশে। হাতটা মুঠোয় পুড়ে নিল আদ্র। চোখের কার্নিশে জমে থাকা জল কিন্তু আমার বুকে আছড়ে পড়বে কষ্ট হয়ে, কোনোভাবেই যেন গড়িয়ে না পড়ে। অন্য হাত দিয়ে তুলি তাড়াতাড়ি করে জলটুকু গড়িয়ে পড়ার আগেই মুছে নিল। মুচকি হাসলো খানিকটা। আদ্রর ঠোঁট দুটো প্রসারিত হলো। খুব খিদে পেয়েছে তোলা। আদ্রর মলিন কণ্ঠ শুনে প্রচন্ড অবাক হলো তুলি। চোখ ছোট ছোট করে বলে উঠল, খিদে পেয়েছে মানে? দুপুরে খাননি? খাইনি। যেখানে আমার তুলা অনাহারে ভুগছে সেখানে আমি খেয়ে পেট ভরিয়ে নিব সেটা ভাবলে কি করে? বিস্ময়কর দৃষ্টি নিক্ষেপ করলো তুলি। কোনো কিছু না বলে আদ্রর শক্ত হাত টেনে পা বাড়ালো নিচের দিকে যাওয়ার জন্য। কিন্তু থেমে যেতেই হলো আদ্রর বলিষ্ঠ হাতের টানে। সম্মুখে এসে দাঁড়াতে আদ্র ঘুর লাগা কণ্ঠে বলে উঠল, আমার তোমার কোমল ঠোঁটের স্পর্শ চাই। আদ্রের আবদারে মুহূর্তেই ক্ষণিকের জন্য হৃদ স্পন্দন থেমে গেল তুলে। পা দুটো জমে গেল বরফের মতো। এক পা নাড়ানোর শক্তি পাচ্ছে না। লজ্জার ছাপ ফুটে উঠল মুখে। আপন মনেই উচ্চারণ করলো, এইভাবে কেউ বলে আদ্র? ঘন ঘন শ্বাস ফেলে অন্যদিকে তাকিয়ে কিছুক্ষণ ঠোঁট চেপে রাখলো। ভীত স্বরে জিজ্ঞেস করলো, কোথায় দিতে হবে? এটুকু বলে তুলি ভারী একটা নিঃশ্বাস টানলো। জিজ্ঞেস করতেই যেন তার শ্বাস আটকে যাচ্ছিল, গলাটাও কাঁপছিল। আদ্র সূক্ষ্ম হেসে বলল, তোমার ইচ্ছে। বিলম্ব করলো না তুলি। দ্রুত বেগে হেঁটে এসে নিজের সবটুকু লজ্জা দূরে ঠেলে দিয়ে আদরের পায়ের উপরে পা রাখলো। পেছন থেকে দুই হাতে আদরের গলা জড়িয়ে ধরে নাগাল না পেয়ে অভিমানী কণ্ঠে বলল, দেখতেই পাচ্ছেন আর একটু উঁচুতে তুলতে হবে আমায়, তাহলে মুখে কেন বলতে হচ্ছে? প্রতি উত্তর করলো না আদ্র। কোমর জড়িয়ে তুলিকে একটু উঁচু করতেই তুলি নিচের নরম উষ্ঠদ্বয় চেপে ধরল আদ্রর কপালে। সাথে সাথে সরিয়ে আনলো না, বরং আরেকটু গভীরভাবে চুমু খেলো। আদ্রর কোনো রেসপন্স নেই। ভেতরে তুফান শুরু হলেও বাহিরে শীতলতা। কোনো কথা না বলেই তুলিকে নামিয়ে দিল। তুলিও অফিসকায় নিজেকে লুকাতে ব্যস্ত হয়ে পড়লো। এক দৌড়ে নিচে চলে আসলো। সেখানে দাঁড়িয়ে থাকলে তো জড়তা তলিয়ে যেত। আদ্র নিঃশব্দে নিচে নেমে এলো। নিচে আসতেই তুলির চোখ গেল ড্রয়িং রুমে। রাদীপ সাহেব ও শাহেদা বেগম বসে কথা বলছে। তুলি তাদের দিকে এগিয়ে গেল, নম্র স্বরে বলল, চা খাবেন খালু? হালকা হাসলেন রাদীপ সাহেব। হাসি বজায় রেখেই বললেন, শুনেছি তোর হাতের চা দারুণ হয়। খেতাম, তবে সেটা খালু না বলে বাবা বলে সম্বোধন করলে। তীব্র অবাকতা আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নিল তুলিকে। বুকটাও ধুপ করে উঠল। চোখে অশ্রুকণা ভিড় জমালো। কতগুলো বছর ধরে বাবা মা ডাকতে পারে না সে। আজ রাদীপ সাহেবের মুখে বাবা ডাকটা শুনতে হবে শুনে আনন্দের চেয়ে তুলির যন্ত্রণাটাই বেশি হচ্ছে। এটা সেই যন্ত্রণা নয় যে যন্ত্রণায় তুলি ব্যতীত হবে। এটা না চেয়েও
পেয়ে যাওয়া যন্ত্রণা অদ্ভুত হলেও তুলির জন্যই তার সত্যি। কিছুটা ভেজা কণ্ঠে জিজ্ঞেস করলো, চা খাবেন আব্বু আম্মু? দুজনেই একগাল হেসে বলল, খাবো মা। ডাইনিং রুমে দাঁড়িয়ে সবটা দেখলো আদ্র। বাবার প্রতি জমে থাকা অভিমানগুলো হালকা সরে যেতে লাগলো। সেদিনের পর বাবার মুখোমুখিটাও হলো না। অভিমানে নয়, নিজের করা আচরণে অনুতপ্ত অনুভব হলো। একটাই চিন্তা ছিল, রাদীপ সাহেব তুলিকে ছেলের বউ রূপে মেনে নিতে পারবে কিনা। তাও আজ দূর হয়ে গেল। তুলির পিছু পিছু কিচেনে চলে আসলো। তুলি খেয়াল করেনি ফ্রিজ থেকে তরকারির বাটি বের করে ফিরতে লাফিয়ে উঠলো অচমকা আদ্রকে দেখে। বাটিটা পড়ে যেতে নিলেই আদ্র তুলির হাত থেকে নিয়ে নিল। চুলার কাছে গিয়ে তাড়াতাড়ি তরকারিটা অন্য একটা পাত্রে ধরে গরম করতে করতে বলল, বউ, তুমি তোমার শ্বশুর শাশুড়ির জন্য চা বানাও, আমি খাবারগুলো গরম করে ডাইনিং টেবিলে অপেক্ষা করছি। আহা, সংসার সংসার অনুভূত হচ্ছে তুলির মনে। চমকায়নি তুলি, আর কত চমকাবে? মাত্র 3 মাস পর তো সত্যি সত্যি বউ হয়ে যাবে আদ্রর বউ। শব্দটা মনে উদয় হতে ঠোঁটে হাসির রেখা দিল। চায়ের পানি বসিয়ে দিয়ে পলকহীন আদ্রর দিকে তাকিয়ে রইল। যতই দেখে ততই যেন হারিয়ে যায় আদ্রর মাঝে। তবুও মনটা ভরে না, মনের খাতাটা শূন্যই থেকে যায়। আবারও ইচ্ছে জাগে আদ্রকে দেখে শূন্যতায় ভোগা মনটা পূর্ণ করে দিতে। রাদীপ সাহেব ও সায়রা বেগমকে চা দিয়ে জলদি ডাইনিং টেবিলের কাছে আসলো তুলি। আদ্র অলরেডি নিজের প্লেটে খাবার বেড়ে বসে আছে, কিন্তু মুখে তুলছে না। তুলি বুঝতে পারছে ও নিজে খেতে না বসলে আদ্র খাবে না, তাই পাশে চেয়ারে বসে প্লেটে খাবার নিতে গেল। হাত ধরে থামিয়ে দিল আদ্র। প্রশ্নসূচক দৃষ্টিতে তাকাতেই হাস্য উজ্জ্বল চেহারা নিয়ে আদ্র বলে উঠল, আমায় খাইয়ে দাও। তুলির সাথে সাথে আওয়াজ করে বলে উঠল, আমি খাবো না আদ্র। খিদে তো আমার লেগেছে, তো তোমার খাওয়ার কি দরকার? আদ্রর অদ্ভুত কথা শুনে থমকে গেল তুলি। তুলিকে বেশিক্ষণ থমকে থাকতে না দিয়ে আদ্র বলল, আমায় খাওয়াবে, নিজেও খাবে। বহুদিনের ইচ্ছে বউয়ের হাতে খাবো, সুযোগ পেয়ে আজ ইচ্ছেটা বহুগুণ বেড়ে গেছে। প্লেটটা টেনে নিজের কাছে এনে ভাত মাখিয়ে আগে নিচে খেলো, তারপর আদ্রর দিকে বাড়িয়ে দিল খাবার। তুলির হাতটা ধরে মুখে পুড়ে দিল খাবারটা আদ্র। ছোট্ট করে একটা কামড় দিল তুলির আঙুলে। দরজায় চুপ করে রইল তুলি, কিন্তু মনে মনে বিড়বিড় করলো, অসভ্য লোক। খাবার শেষ করে আদ্র তুলি ড্রয়িং রুমে এসে নিবিড়কে দেখে কিছুটা চমকে গেল। নিবিড় শুধু একা আসেনি, সাথে নিজের মাকেও নিয়ে এসেছে, যিনি হাসি মুখে কথা বলতে মগ্ন সায়রা বেগমের সাথে। আদ্রকে দেখে উঠে এলো নিবিড়, হাসি মুখে বলল, আমার তোর আঙ্কেল আন্টির সাথে জরুরি কথা আছে আদ্র। আদ্র কিছুটা আন্দাজ করতে পারছে নিবিড়ের ভাবভঙ্গি। নিবিড়ের মায়ের সাথে কথা বলে সোফায় বসলো। তুলি পাশে দাঁড়াতেই ক্ষীণ স্বরে বলল, দাঁড়িয়ে আছো কেন? এমনি। পা দুটো ভেঙে দিব, তখন এমনি এমনি দাঁড়িয়ে থাকতে পারবে? কিন্তু একটু সরে বসলো আদ্র। এই সোফাটায় দুইজন অনায়াসে বসা যায়। ইতস্তত করে আদ্রের চোখ রাঙানোর সাথে না পেরে বসে পড়ল তুলি, কিছুটা দূরত্ব রেখে। নিবিড়ের মায়ের নজর তুলির উপরে পড়তেই বলল, মাশাআল্লাহ, তোমার হবু স্ত্রী প্রচন্ড মায়াবী আদ্র। মাথা নত করে ফেলল তুলি। প্রশংসা শুনে ভীষণ অস্বস্তি লাগছে, লাজুক লাজুক ভাব চলে এসেছে। আদ্র হেসে জবাব দিল, ধন্যবাদ আন্টি, দোয়া করবেন আমাদের জন্য। অবশ্যই। আমরিনকে দেখছি না যে? কথাটা বলতে দেরি হলেও আমরিনের হাজির হতে দেরি হয়নি। নিজের প্রাণটা নিয়ে দৌড়ে এসেছে। দুতলা থেকে নিবিড়কে দেখেই ভয়ে আত্মা শুকিয়ে যাওয়ার উপক্রম তার। নিবিড় তার কথা অনুযায়ী চলে এলো। আমরিন কিভাবে সামলাবে এসব? তুলিকে বলতেও তো ফুলে গেছে বিয়ের চক্করে। নিবিড় সব বলে দিবে না তো? হাঁপাতে হাঁপাতে মায়ের কাছে এসে দাঁড়াতেই নিবিড়ের আম্মু ডেকে উঠলেন আমরিনকে। এদিকে আসো আমরিন। ওনার পাশে গিয়ে বসলো আমরিন। রাদীপ সাহেবও সায়রা বেগম বুঝতে না পারল, আদ্র তুলি বুঝতে পেরেছে বিষয়টা। নিবিড় আমরিনের দিকে এক পলক চেয়ে রাদীপ সাহেবকে উদ্দেশ্য করে বললেন, আমি আমরিনকে বিয়ে করতে চাই আঙ্কেল, আমি ওকে ভালোবাসি। অবশ্য আমরিন একদম অজ্ঞাত এই ব্যাপারে। 2 বছর ধরে ওকে ভালোবাসি আঙ্কেল। শুধু ওর আমার বয়সের পার্থক্যের জন্য ভয় হতো প্রস্তাব নিয়ে আসতে। আমাকে ফিরিয়ে দিলে আমি ওকে ছাড়া নিঃশ্বাস তো ফেলবো, কিন্তু সুখে থাকতে পারবো না আঙ্কেল। বেঁচে থেকেও নিঃস্ব হয়ে যাবো ভিতর থেকে। নিবিড়ের অকপটে ভালোবাসা জাহির করতে দেখে ভীষণ অবাক হলেন সবাই।
আমরিন তো একদম বিস্মিত হয়ে আছে। নিবিড়ের অসহায় দৃষ্টি মনে দহন রূপে বিচরণ হতে লাগলো। সে তো ভেবেছিল নিবিড় সব বলে দেবে, কিন্তু তার তো পুরোটাই উল্টো হলো। নিজেকে ভাগ্যবতী মনে হচ্ছে আমরিনের। কজন ছেলে এভাবে মেয়ের বাবার কাছে এমন করে, ভালোবাসার মানুষটাকে চাইতে পারে? তুলিও অবাক চোখে তাকিয়ে রইল নিবিড়ের দিকে। নিবিড়ের অসহায় চাহনি বলে দিচ্ছে কতটা চাই সে আমরিনকে। পাশে থাকা আদ্র হাতটা চেপে ধরে তুলি করুণ স্বরে বলে উঠল, নিবিড় ভাইকে ফিরিয়ে দিবেন না আদ্র? তুলির বলা বাক্যটাকে উপেক্ষা করে আদ্র গম্ভীর স্বরে বলে উঠল, বাবা ফিরিয়ে না দিলেও আমি ফিরিয়ে নিব নিবিড়। নিমিষে শূন্য বিচ্ছন্ন হয়ে গেল নিবিড়ের সবটুকু সাহস। আমরিনের চোখে সঞ্চারিত হলো জল। তুলিও ছলছল নয়নচোরা নিবদ্ধ করলো আদ্রর রাগান্বিত চেহারায়। রাতের আধারে একজোড়া যুগল হাতে হাত রেখে বসে আছে। কারো ঠোঁটে তৃপ্তির হাসি তো কারো ঠোঁটে লাজুকতার রেখা। আমরিনদের বাগানের দিকটায় বসে আছে নিবিড় ও আমরিন। আমরিনের হাতটা আলতো করে ধরে রেখেছে নিবিড়। খানিকক্ষণ আগেও সবকিছু এলোমেলো লাগলেও এখন আর বিচ্ছিন্ন হওয়ার কোনো সুযোগই নেই। আমরিনের বেশ লজ্জা লাগছে। ইস, এত লজ্জাকর পরিস্থিতি কেন সৃষ্টি হলো? নিবিড়টাও কেমন বেহাইয়া প্রকৃতির। তার চেয়েও এক ধাপ এগিয়ে তার ভাই। কি অবলীলায় বোনকে সারা জীবনের জন্য বেঁধে দিল নিবিড় নামক ছেলেটার সাথে। ফ্ল্যাশব্যাক। তুলির ছলছল নয়নচোরা দেখে মৃদু হাসলো আদ্র। নিবিড়ের মলিন মুখের দিকে তাকিয়ে বলল, ফিরিয়ে কেন দিব জানিস? জানি আমি অপরাধ করেছি আদ্র। বেস্ট ফ্রেন্ড হয়েও তোর কাছ থেকে লুকিয়েছি, কিন্তু আমি তোর বোনটাকে ভীষণ ভালোবাসি রে। আমার বোনও তোকে ভালোবাসে, তা আমরিনের চোখের জলেই প্রতীয়মান। আদরের কথা শুনে আমরিন মাথা নত করে ফেলল। এতক্ষণ বিষাদ লাগলেও এখন বড় ভাইয়ের মুখে এমন কথা শুনে লজ্জা তাকে গ্রাস করে নিচ্ছে। রাদীপ সাহেব, সায়রা বেগম, ইনশিতা প্রচন্ড অবাক আদ্রর মুখের কথা শুনে। রাদীপ সাহেবের মনটা অসম্ভব ভালো লাগায় ভরে গেল। আদ্র শুধু সম্পর্কে ভাই হিসেবে থাকেনি, ভাইয়ের দায়িত্বটাও যথাযথ পালন করে। দুই মেয়ে মুখ ফুটে কখনো ওনার কাছে কিছু না বলেও আদ্র ঠিকই দুই বোনের মনের কথাগুলো চাওয়াগুলো অনায়াসে বুঝে নেয়। আবদার করার আগেই পূরণ করে দেয়। আচ্ছা, আজও কি আদ্র সঠিক বুঝতে পেরেছে আমরিন সত্যি নিবিড়কে পছন্দ করে নাকি ফুল? প্রশ্নটা মনে উদয় হতেই রাদীপ সাহেব স্নেহাত্ম স্বরে মেয়েকে প্রশ্ন করলেন, তোমার ভাইয়া কি সঠিক বুঝেছে আরমিন? বাবার আদর ভরা কণ্ঠ কর্ণপাত হতেই আমরিন মাথা নেড়ে সঠিক বুঝালো। রাদীপ সাহেব চুপ করে রইলেন। আদ্রর উপর সিদ্ধান্ত ছেড়ে দিলেন বিনা বাক্যে। তিনি ভালো করেই জানেন বোনকে কখনো কষ্টের দিকে ঠেলে দেবেন না আদ্র, বরং বোনের জন্য যা সবচেয়ে ভালো হবে তাই করবে। তাছাড়াও নিবিড়কে ছোট থেকে বড় হতে দেখেছেন তিনি। নিবিড় নিঃসন্দেহেও আমরিনের জন্য একজন যোগ্য পাত্র। তবুও মেয়েদের নিয়ে প্রচন্ড চিন্তা হয় ওনার, তাই নিজের সিদ্ধান্ত নিতেও হিমশিম খেয়ে যায়। ছেলে যখন এতটা বিচক্ষণ তখন তিনি নিজের মস্তিষ্ক আর চাপ দিতে চাইছেন না। সাময়িক নীরবতা কাটিয়ে আদ্র মোলায়েম কণ্ঠে রাদীপ সাহেবকে জিজ্ঞেস করল, আপনি কি চান বাবা? ছলছল চোখে ছেলের দিকে চাইলেন রাদীপ সাহেব। দীর্ঘ সময় পর ছেলের মুখ থেকে বাবা ডাকটা শুনে দু চোখ ভরে এলো তার। ঠোঁটে হাসি ফুটিয়ে বললেন, তুমি যা চাইবে তাই হবে আদ্র। ঠিক আছে বাবা। বাবার মাঝে একটা ভয় কাজ করছে। আদ্র কি বলবে? সত্যি কি ফিরিয়ে দেবে? তুলির অবস্থা তো দম আটকে যাওয়ার মতো। আদ্র আজ কেন এত কঠোর হয়ে পড়েছে একদমই বুঝতে পারছে না সে। আচ্ছা, ভাইগুলো কি বোনের বেলায় এমন কঠিন রূপ ধারণ করে? তুলির ইচ্ছে করছে আদ্রকে বলতে, আপনি যদি আজ নিবিড় ভাইয়াকে ফিরিয়ে দেন তবে আমার চেয়ে খারাপ কেউ হবে না। আদ্র নিবিড়ের দিকে তাকিয়ে হালকা হাসলো, সাবলীল কণ্ঠে বলল, তুই ফিরে যা নিবিড়। আর এইটুকু বলেই থামতেই অসহায় দৃষ্টিপাত করলো নিবিড়। বুকে চিরে বেরিয়ে এলো দীর্ঘশ্বাস। পলকে হৃদয়টা ঝুলে পুড়ে যেতে লাগলো। ইচ্ছে থাকলো আমরিনকে জোর করে নিজের করে নিতে। কিভাবে বাঁচবে এই মেয়েটাকে ছাড়া সে? আদ্রর কঠোরতা কোনোভাবেই মেনে নিতে পারছে না। ভ্রু কুঁচকিয়ে তাকিয়ে থেকে আদ্র অসমাপ্ত কথাটা শেষ করে দিল, কাজে নিয়ে তাড়াতাড়ি আসিস। এখন না ফিরলে কাজে নিয়ে আসবি কিভাবে? চমকিত নয়নে সবাই আদ্রর দিকে তাকালো। সবাই ঠোঁটে ফুটে উঠল আনন্দের হাসি। আমরিন তো পুরো স্তব্ধ হয়ে গেছে। নিবিড় উঠে এসে শক্ত করে জড়িয়ে ধরলো আদ্রকে। বুকে ঘুষি বসিয়ে দিয়ে বলে উঠল, শালা তুই তো আমাকে মেরে ফেলছিলি। জীবনে এত কঠিন পরিস্থিতি তো মেডিকেল এক্সামেও ফেস করিনি। এত সহজে বোন দিয়ে দিব নাকি? ভাই হয়েছি অথচ একটু কঠোর হব না তা কি হয়? আজকে তোর বোনটাকে আমার হাতে তুলে দিবি। ওর তো 18 হয়ে গেছে, কখন আবার তোর মতামত পাল্টে যায় আমার তো ভয় হচ্ছে।
তুই অনুমতি দিলেই আমি এখনই কাজী সাহেবকে নিয়ে আসবো। আমরিন লজ্জায় চুপসে গেল। নিবিড় কি বললো এটা? আজকেই বিয়ে মানে? আদ্র কি মানবে? মানবে না। বিয়ে কি হুট করে বললেই হয়ে যায় নাকি? কিন্তু আমরিনকে ভুল প্রমাণ করে দিয়ে আদ্র বলল, নিয়ে আয়। রাদীপ সাহেবও সম্মতি জানালেন। তুলি তো খুশিতে আত্মহারা। সায়রা বেগম আমরিনকে রুমে নিয়ে গিয়ে একটা শাড়ি পরিয়ে দিলেন। আমরিন মুক্তির মতো দাঁড়িয়ে। কি থেকে কি হয়ে যাচ্ছে। কাজী সাহেব আসতেই বিয়ের কাজও সম্পন্ন হলো। তবে আমরিন এখানেই থাকবে। ইনশিতা ও আমরিন দুজনের বিয়ের অনুষ্ঠান একদিনেই হবে। তুলি যেন স্বপ্ন দেখছে সেও আদ্রর বউ হতে চায়, তবে এমন করে নয়। খুব ইচ্ছে খুব বড় করে ওদের বিয়ের অনুষ্ঠান হবে। আদ্র বর সেজে আসবে। তুলি লাল বেনারসি পরে আদ্রর অপেক্ষায় প্রহর গুনবে। আর তো কয়েকটা মাস। এতটা ধৈর্যহারা হতে চায় না তুলি। ভালোবাসার শুদ্ধতম প্রতীক তো অপেক্ষা। আর মাস দিনেক অপেক্ষার পর তো সুন্দর একটা মুহূর্ত পাবে দুইজন। গালে ঠোঁটের উষ্ণ স্পর্শ পেয়ে কেঁপে উঠল আমরিন। উঠে যেতে নিলেই নিবিড় হ্যাসকে টানে নিজের সাথে মিশিয়ে নিল তাকে। পিঠ বুকে গিয়ে ঠেকতেই আমরিন অভিমানী কণ্ঠে বলে উঠল, আপনার বুকটা তো আর আমার বাপের কেনা সম্পদ না, তাহলে এভাবে বুকে টানছেন কেন? বিস্মিত হলো নিবিড়। চাপা অভিমানটুকু বুঝতে পেরে আমরিনের শাড়ি ভেদ করে পেটে হাত রেখে নিজের আরো কাছে টেনে নিল। তৎক্ষণাৎ আমরিনের হৃৎপিণ্ডে তীব্র বেগ কিছু একটা ছুটে চলতে শুরু করলো। শরীরের প্রত্যেকটা ভাঁজে ভাঁজে শুরু হলো কম্পন। নিবিড়ের হাতটা ক্রমশই বিচরণ করতে লাগলো পুরো পেট ছুড়ে। দু চোখ বুঝে ফেললো আমরিন। এই অনুভূতিগুলো আর জীবনের প্রথম। নিঃশ্বাসটাও আটকে আসছে। নিবিড়ের হাতটা চেপে ধরতে ধীর কণ্ঠে ভেসে এলো, তোমার বাপের কেনা সম্পদ না হলেও বুকটা এখন তোমার কেনা সম্পদ। চিরকাল এটা তোমারই থাকবে। কথাটা বলেই আমরিনের ঘাড়ের ঠোঁট ছোঁয়ালো। এক অজানা ঘুরে ডুবে যেতে লাগলো দুইজন। আমরিনকে একটানা নিজের দিকে ফিরিয়ে নিল। দু চোখ এখনো বন্ধ। ফর্সা চেহারায় লজ্জার ছাপচা নিবিড়কে টানতে লাগলো অনবরত। দোষের তো কিছু নেই। আমরিন তো তার বউ। কপালে ঠোঁট ছোঁয়াতেই আমরিন খামচে ধরল নিবিড়ের হাতটা। প্রস্ফুটিত হাসি নিবিড়ের ঠোঁটে। আমরিনের তীর করে কাঁপতে থাকা গোলাপি ঠোঁট দুটো মুহূর্তেই বিক্ষিপ্ত করে দিল তার হৃদয়টাকে। নিজের ঠোঁট দুটোতে চেপে ধরল আমরিনের ঠোঁট। সাথে সাথেই ধপ করে চোখ মেলে তাকালো আমরিন। তীব্রভাবে আঁকড়ে ধরল নিবিড়ের ঘাড়ে। নিবিড় হালকা কামড় দিতেই ছিটকে সরে এলো। লজ্জায় সেখানে আর এক মুহূর্ত না দাঁড়িয়ে দৌড়ে চলে গেল। ভাগ্যিস কেউ দেখেনি। নিবিড়ও ঘর থেকে বেরিয়ে ভেতরে চলে এলো। একটু পরই চলে যাবে। সায়রা বেগম ডিনার করা ছাড়া যেতে দিচ্ছিলেন না। হুট করে বিয়ে হলেও তিনি মেয়ের জামাই আদরে ব্যস্ত হয়ে পড়লেন। রোদের প্রখরতায় ঘেমে একাকার তুলির কলেজ ড্রেসটা। কাঠফাটা রোদের তাপে আজকাল তুলি প্রচন্ড বিরক্ত। তার চেয়েও বেশি বিরক্ত পরীক্ষা নামক প্যারায়। কিছুই ভালো লাগছে না তার। আজ শেষ পরীক্ষা। আমরিনের সাথে দাঁড়িয়ে আছে কলেজ গেটে। আমরিন আজ পরীক্ষা শেষে বাসায় যাবে। নিবিড়কে বলে এসেছে। তিনটা মাস কেটে গেছে বিয়ের, আর সংসারের পুরো 2টা মাস। আজ ইনশিতাও আসবে বাসায়। গাড়িতে কিছু সমস্যা দেখা দিয়েছে, তাই ড্রাইভার ঠিক করে নিয়ে গিয়েছেন। তপ্ত দুপুরে এভাবে দাঁড়িয়ে থাকতে আমরিনেরও ভালো লাগছে না। তুলির দিকে তাকাতে দেখলো মেয়েটা গরমে কেমন হাঁসফাঁস করছে। কপাল বেয়ে ঘাম গড়িয়ে পড়ছে। কলেজে মোবাইল আনা নিষেধ হয়, মোবাইলটাও আনা হয়নি। নয়তো নিবিড়কে বলতো গাড়ি পাঠাতে। টিস্যু বের করে তুলির দিকে এগিয়ে দিয়ে বলল, আজকাল তুই অল্পতে ক্লান্ত হয়ে পড়ছিস না তুলি? কপালের ঘামটুকু মুছে তুলি নিলিপ্ত কণ্ঠে বলে উঠল, আমার ক্লান্তির কারণটা বুঝতে পারছিস আমরিন? তোর ভাইয়াটা এত খারাপ কেন? আমার একরাশ ক্লান্ত মাখা অনুভূতি দিয়ে উদাসীন হয়ে আছেন। আমি হাঁফিয়ে উঠেছি, অবিশ্রান্ত হয়ে উঠেছে মনটা। তুলির অভিমানে ভরপুর কথা শুনে আমরিন স্লান হাসলো। মুখ খুলে কিছু বলতে নেবে তখনই একটি গাড়ি এসে থামলো। দুজন চোখ ছোট ছোট করে চাইতে গাড়ি থেকে হাসির মুখে বেরিয়ে এলো সামিরা। দুজনেই একগাল হাসলো সামিরাকে দেখে। ইনশিতার বিয়ের পর থেকে সামিরার সাথে বেশ ভাব হয়েছে তুলির। সামিরাকে ভীষণ পছন্দ তার। নিজের বড় বোনের সামনে বসিয়ে ফেলেছে। সত্যি বলতে সামিরা মেয়েটাই এমন। তার সাথে মিশে যেতে পারে অনায়াসে। আদ্র মিশতে বারণ করলেও তুলির কাছে সামিরাকে ভালোই লাগে। তুলির ধারণা সামিরা আদ্রকে ভালোবাসতে বলেই হয়তো খারাপ কিছু করতে পারে, তাই আদ্র বারণ করে। কিন্তু তা বিশ্বাসযোগ্য মনে হয় না তুলির কাছে। সামিরা এগিয়ে এসে বলল, দুজন রোদ্দুরে দাঁড়িয়ে আছো কেন? বাসা যাবে না? আমরিন হেসে জবাব দিল, আসলে আপু আমাদের গাড়িটা নষ্ট হয়ে গেছে, ঠিক করে আনলে তারপর যাব।
আমার সাথে চলো, আমি দিয়ে আসছি। এত সময় ধরে রোদ্রে দাঁড়িয়ে থাকলে শরীর খারাপ করবে। তুলিও কেমন দুর্বল হয়ে পড়েছে। দুজনের সাই জানিয়ে সামিরার সাথে গাড়িতে উঠলো। পুরো রাস্তা কোনো কথা বলল না তুলি। বুকটা বড্ড হাহাকার করছে আজকে। হৃৎপিণ্ডের প্রতিটা স্পন্দন যেন আদ্রকে স্মরণ করিয়ে দিচ্ছে। যেই মানুষটা প্রতিটা নিঃশ্বাসে মিশে আছে, তাকে ছাড়া নিঃশ্বাস নিতেও অসহনীয় যন্ত্রণা হচ্ছে তুলির। গাড়ি বাহিরে গেটে আসতেই আমরিন ও তুলি নেমে পড়লো। সামিরাকে অনেকবার সাধলো ভেতরে আসার জন্য, কিন্তু জরুরি কাজ থাকার কারণে সামিরা আসেনি। তুলি বাড়িতে ঢুকে চারিদিকে চোখ বুলালো। হতাশার নিঃশ্বাস ছেড়ে সোফায় বসে পড়লো। সায়েরা বেগম আমরিন ও তুলির জন্য লেবুর শরবত নিয়ে আসতেই তুলি অভিমানী কণ্ঠে বলে উঠল, তোমার ছেলে আজও আসেনি আম্মু, তাই না? না রে, তবে চলে আসবে। কিন্তু তুই যে গতকাল থেকে আমার ছেলেটার ফোনটা ধরছিস না, ও কিন্তু ভীষণ কষ্ট পাচ্ছে। কেন ধরবো? তোমার ছেলে তো বিখ্যাত হার্ট সার্জন হয়ে গেছে। অন্যের হার্টের চিকিৎসা করে কি হবে? উনি তো আমার হার্টটাকেই অসুস্থ বানিয়ে দিয়েছে। আমরিন ও সায়েরা বেগম হাসলেন। উনি তুলির পাশে গিয়ে বসে তুলিকে জড়িয়ে ধরলেন। মাথায় হাত বুলাতে বুলাতে বললেন, ছোট্ট তুলিটা আমার ছেলেকে এত ভালোবেসে ফেলেছে। আদ্র